স্বাগত নিউজ 24 দেশ সংবাদের সঙ্গে আছে গালিব ইবনে রিয়াদ। সারা দেশে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে আজ থেকে। বিভিন্ন কেন্দ্রে এই দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রমে ভিড় লক্ষ্য করা যায়। যারা গেল 7 ও 8 ফেব্রুয়ারি বা তার আগে টিকা নিয়েছেন তারা আজ দ্বিতীয় ডোজ দিয়েছেন। ব্যুরো রিপোর্টার ও প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ 12টি কেন্দ্রে চলছে টিকাদান কার্যক্রম। এসব টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজের টিকাও নিয়েছেন অনেকে। আজকে দ্বিতীয় ডোজের প্রথম দিন। আমি ইতিমধ্যে আমি এবং আমার স্ত্রী দুজনাই দ্বিতীয় ডোজও নিয়েছি। তবে মোবাইলে SMS না যাওয়ায় টিকা না দিতে পেরে ফিরেও গেছেন অনেকে। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন পর্যায়ক্রমে সবাই SMS পাবেন। আজকে নিতে না পারলে আর নিতে পারবেন না, তাদের কিন্তু SMS যাবে, হয়তো বা 2-1 দিন আগে বা পরে হবে, বিষয়টা এরকম। বরিশাল মহানগরী ও জেলার সকল টিকা কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। বরিশাল জেনারেল হাসপাতালে সকাল থেকেই ভিড় ছিল টিকা গ্রহীতাদের। শারীরিক কোনো সমস্যা না হয় সবাইকে টিকা নেওয়ার আহ্বানও জানান তারা। আজকে 8 মার্চ দ্বিতীয় ডোজ গ্রহণ করলাম। এর মাঝখানে কোনো শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সবাই যেন টিকা নেয় এবং সবাই যেন সুস্থ থাকে। স্বাস্থ্যবিধি মেনেই টিকা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা একটাই অনুরোধ করব জনসাধারণদেরকে যে আপনারা টিকা দিতে আসুন, টিকা দিতে এসে একটু ধৈর্য ধরুন। সামাজিক যে দূরত্বটা আমরা বারবার বলতেছি সেই দূরত্বটা বজায় রাখুন। একই চিত্র রংপুরেও। এই বিভাগে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য 3,75,000 টিকা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের ভ্যাকসিন আসতেই থাকবে এবং আমরা দিতে থাকব। আমাদেরকে এইভাবেই কাজটা করতে হবে। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল সহ 12টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহে দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে টিকা নিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। যশোরে দ্বিতীয় ডোজের টিকার জন্য ৭৮,০০০ টিকা হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এ জেলার 12টি কেন্দ্রে 36টি টিম টিকাদানের কার্যক্রম পরিচালনা করছে। দ্বিতীয় ডোজের টিকা দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য গতকাল মেসেজ পেয়েছিলাম মোবাইল ফোনে এবং আজকে সকালে এসে দ্বিতীয় ডোজ নিলাম। আজকে দ্বিতীয় ডোজ তা দিয়ে মনে হলো যে আমার একটা সুরক্ষার যে ব্যবস্থা সেটা বোধহয় কমপ্লিট হলো। এছাড়া চট্টগ্রাম, বগুড়া, সুনামগঞ্জ, রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলাও করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যেন ময়লার ভাগাড় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড। এই ওয়ার্ডের বাইরে ভেতরে সবখানেই ময়লার স্তূপ। এতে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন জনবল সংকটের কারণেই এই অবস্থা হয়েছে। জরুরিভাবে পরিচ্ছন্ন কর্মী নিয়োগের দাবিও জানিয়েছেন তারা। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই চিত্র বরিশাল শেরে বাংলা মেডিকেলে করোনা ওয়ার্ডের প্রবেশের পথ। এখানে মাস্ক, গ্লাভসের মতো কোভিড বর্জ্য ফেলা হচ্ছে। বাতাসে এই বর্জ্যের জীবাণু ছড়িয়ে পড়ছে চারিদিকে। এখানে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো নিয়ে তারা বাহিরে উন্মুক্ত জায়গায় রাখার কারণে পরিবেশ আরও দূষিত হচ্ছে, সেখান থেকে মানুষ আরও এফেক্টেড হচ্ছে। এবার ওয়ার্ডের ভেতরের চিত্রটা আরও ভয়াবহ। এখানে সেখানে পড়ে আছে মাস্ক। কতদিন আগে যে এই ওয়ার্ড পরিষ্কার করা হয়েছে তা দেখে বোঝার উপায় নেই। এমন নোংরা পরিবেশে মুমূর্ষু রোগীরা আরও অসুস্থ হয়ে পড়েছে। এই অবস্থায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে এমন আশঙ্কায় অনেকে। এটা মেডিকেল, এখানে তো আরও ভালো পরিচ্ছন্ন থাকা দরকার, এখানে তার মোটেও নাই। পরিষেবা কর্মী যারা আছে এরাও আসে না। এরা যদি টাকা দেন তাহলে আসবে, নাহলে আসবে না। করোনা ওয়ার্ড পরিচ্ছন্ন রাখার জন্য 3 শিফটে চতুর্থ শ্রেণীর অন্তত 30 জন কর্মচারী দরকার। সেখানে আছে মাত্র 3 জন। তারপরও সাধ্যমতো করোনা ওয়ার্ড পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন এমন দাবি সংশ্লিষ্টদের। পরিষ্কার পরিচ্ছন্নর জন্য কোনো লোক নাই, তাও আমরা চেষ্টা করতেছি এক্সট্রা যে লোক আছে তাদের দিয়ে যতটুকু পারা যায়। সরকারি এবং বেসরকারি যারা আছে তাদের মিলে আমরা আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে যত সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন পরিচ্ছন্ন কর্মীদের চরম সংকটের কারণেই এমন পরিস্থিতি হয়েছে। দ্রুত কর্মী নিয়োগের দাবিও জানান তারা। 5 তলা বিল্ডিং, প্রত্যেক তলার জন্য প্রত্যেক বেলায় অন্তত যদি সুষ্ঠু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে প্রত্যেক তলায় 2 জন দরকার। আমরা জানাচ্ছি কর্তৃপক্ষ নিশ্চয়ই সাড়া দেবে, আমরা আশাবাদী। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছেন 126 জন রোগী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক বছরেও চালু করা সম্ভব হয়নি যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট। কর্তৃপক্ষ বলছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট সহ বিশেষ
কিছু যন্ত্রাংশের বরাদ্দ না মেলায় আইসিইউ চালু করা যাচ্ছে না। স্থানীয়রা বলছেন, এখানে আইসিইউ না থাকায় করোনায় আক্রান্ত রোগীদের স্থানান্তর করা হচ্ছে ঢাকা ও খুলনায়। এতে দুর্ভোগ বেড়েছে তাদের। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বছরের 12 এপ্রিল যশোরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকেই জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গেল বছরই এই হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে অবকাঠামো উন্নয়ন করে আইসিইউ ইউনিটে রূপান্তরিত করা হয়। তবে 1 বছরে আইসিইউ ইউনিট চালু না হওয়ায় করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের স্থানান্তর করা হয় বিভিন্ন জেলায়। গেল কয়েকদিন ধরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আইসিইউ চালুর দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা। দ্বিতীয় ধাক্কাতে এখন করোনা আরও বেশি বাড়তেছে, ফলে যেহেতু আরও বেশি বাড়তেছে, বেশি আক্রান্ত হচ্ছে, মানুষের চিকিৎসার জন্য আইসিইউ ব্যবস্থাটা খুবই জরুরি। এখন তারা আছে যে করোনায় ভুগতেছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা কি হবে, সরকার কি ব্যবস্থা নিচ্ছে? ইমিডিয়েটলি সরকারের কাছে অনুরোধ, অক্সিজেনের যে সমস্যা আছে এটা পূরণ করে যশোরে আইসিইউ স্থাপন করা হোক। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট সহ বিশেষ কিছু যন্ত্রাংশের বরাদ্দ আসলে চালু করা হবে আইসিইউ। আমরা আমাদের প্রশিক্ষণ কার্যক্রম আমরা চালু রাখছি, ইভেন্টে চলমান আছে। আশা করতেছি এই জনবল দিয়ে যা আছে এবং আইসিইউ যদি যে অতিরিক্ত যে যন্ত্রপাতিগুলো আছে দরকার, সেগুলো আমরা প্রাপ্যতার সাপেক্ষে আমরা স্বল্প পরিসর হলেও আমরা আইসিইউ চালু করতে সক্ষম হব। যশোর জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 5385 জন, এর মধ্যে মারা গেছেন 64 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা সেবা নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ গালিব, আপনি যথার্থ বলেছেন। করোনা সংক্রমণ কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। একেবারে যে হাসপাতালগুলো কিন্তু অনেকটা পূর্ণ, আইসিইউর ক্ষেত্রে যে সংকটটা দেখা দিয়েছিল, আজকে কিন্তু আমরা যে তথ্য আমাদের হাতে এসেছে, জেনারেল হসপিটালে আরও 8টি আইসিইউ বেড যোগ হয়েছে। সব মিলিয়ে বলা যায় 18টি আইসিইউ বেড কিন্তু আসলে জেনারেল হাসপাতালে যোগ হয়েছে। আমি একটু কথা বলতে চাই, আমার পাশে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবির। আমরা একটু জানতে চাচ্ছি, এখানে আইসিইউ সংকট রয়েছে, সেখানে কি চিন্তা ভাবনা আপনাদের আছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে যে 10টি আইসিইউ বেড জেনারেল হাসপাতালে ছিল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে আর 10টি ছিল, সব মিলিয়ে 35টি ছিল। আজ আরও 8টি জেনারেল হাসপাতালে আমরা যোগ করতে পেরেছি। সেটি রোগী ভর্তি করার জন্য এখন যোগ্য অবস্থায় আছে। তার মানে আমরা টোটাল জেনারেল হাসপাতালে 18টি আইসিইউ হলো। এটি আমাদের সংকটকালীন সময়ে অনেকটা সহায়তা দেবে। এছাড়াও যে প্ল্যানিংটি আছে সরকারের, সেটি হচ্ছে এইচডিইউ বেড, অর্থাৎ হাই ডিপেন্ডেন্সি ইউনিট। আপনারা জানেন যে হাই ফ্লো নেজাল ক্যানুলা আমাদের মেশিনের দরকার হয় না। হাই ফ্লো নেজাল ক্যানুলা থাকলে আমরা অক্সিজেন সাপ্লাই দিতে পারি, এবং আইসিইউ বেডের দরকার হয়, সেক্ষেত্রে ভেন্টিলেটরের তেমন দরকার নেই। আমরা নেক্সট পদক্ষেপ হচ্ছে আমরা প্রতিটি হাসপাতালে এইচডিইউ বেড আরও বাড়ানোর জন্য, এবং আমাদের নেজাল ক্যানুলা যেগুলো আছে সেগুলো সবগুলোকে সচল রেখে যাতে করে মানুষ অক্সিজেনের অভাবে কোনো কষ্ট না পায়, সেটি হচ্ছে চট্টগ্রামে আমরা স্বাস্থ্য বিভাগ তথা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই নির্দেশনাই চলছে, এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অল্প বয়সের যারা, তারা কিন্তু আক্রান্ত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে, কেন বলে মনে করছেন? এটি পুরো দেশেই আসলে অল্প বয়সী অপেক্ষাকৃত বলবো। আগে আমরা 30 বা 40 বছর বয়সে বা 20 বছর বয়সে আক্রান্ত হতে দেখিনি। নিউ ভ্যারিয়েন্ট আপনারা জানেন যে ইউকে ভ্যারিয়েন্ট, এবং গতকালকে আমরা কিছু সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টও পেয়েছি, যার মাধ্যমে হয়তো হতে পারে যে আমাদের অল্প বয়সীরা আক্রান্ত হচ্ছেন, এবং অল্প বয়সীরা স্বাস্থ্যবিধি একদমই মানছেন না, তারা ঘোরাফেরা বেশি করছেন এবং আক্রান্তও বেশি হচ্ছেন। ধন্যবাদ আপনাকে গালিব। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে এই যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক যেমনটা বললাম, মানুষ যদি লকডাউন ক্ষেত্রে কিন্তু আসলে যে স্বাস্থ্যবিধি না মানে, তাহলে কিন্তু আসলে এরকম সংক্রমণের হার অনেকটা বেড়ে যাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে গালিবের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে সর্বশেষ করোনা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। করোনার সংক্রমণ রোধে সারা দেশে চতুর্থ দিনের মতো চলছে ঢিলে ঢালা ভাবেই লকডাউন। রাজশাহীতে লকডাউনের মধ্যে স্বাভাবিকভাবেই চলছে জীবনযাত্রা। আজ আরবিএ মার্কেটের অধিকাংশ দোকানই খুলেছে ব্যবসায়ীরা। এছাড়া যানবাহন চলাচল করছে আগের মতোই। খুলনায় লকডাউন উপেক্ষা করে নিউ মার্কেট সহ বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন ব্যবসায়ীরা। সেফ অ্যান্ড সেফ সহ কয়েকটি শপিং মল খোলাও রয়েছে।
তাদের দাবি দোকানপাট বন্ধ রাখায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সংকটে পড়ছেন বেশি। সংকটে পড়ছে দোকান ও কর্মচারীরাও। এই কারণে স্বাস্থ্যবিধি মেনেই তারা দোকানপাট খুলতে চান। দোকান খুলে দেওয়ার দাবিতে গত দুদিন বগুড়ায় মিছিল সমাবেশের পর বৃহস্পতিবার বিভিন্ন মার্কেটে দোকান খুলেছে ব্যবসায়ীরা। বাস চলাচল বন্ধ ছাড়া বগুড়ায় জনজীবন স্বাভাবিক রয়েছে। একই চিত্র দিনাজপুরেও। রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিতর্কিত কথিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানিকে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে র্যাব। বৃহস্পতিবার সকালে র্যাবের নায়ক সুবেদার আব্দুল খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় এ মামলা দায়ের করেন। সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে নামের শেষে মাদানি উপাধি ব্যবহার করায় রফিকুলকে লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী শরীফুল ইসলাম খান। এর আগে বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুত মিশ জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের আদালতে সকালে তাকে হাজির করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। নারায়ণগঞ্জে লঞ্চ ডুবির ঘটনায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। কয়লাঘাট এলাকায় সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত গণশুনানি করেন তদন্ত কমিটির প্রধান নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুস সত্তার শেখ। তিনি জানান, লঞ্চ দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য গ্রহণ বিশ্লেষণ করে প্রতিবেদন আকারে 7 দিনের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। লঞ্চ দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাইটার জাহাজের ধাক্কায় ওই দিন লঞ্চ ডুবির ঘটনা ঘটে। লক্ষ্মীপুর ভোলা নৌ রুটের মেঘনা নদীতে কলমিলতা নামক একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ছোট বড় 10টি পণ্যবাহী ট্রাক পুড়ে গেছে। এতে আনুমানিক 3 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। হবিগঞ্জের রশিদপুরের সুলেট গ্যাস ফিল্ডের পেট্রোল উৎপাদনকারী প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশ জানায়, বুধবার রাত 11:30টার দিকে রশিদপুর গ্যাস ফিল্ডের পেট্রোল উৎপাদনকারী প্লান্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুনের সূত্রপাত হয় তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দেশ সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দক্ষিণ সুনামগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে চাচা ভাতিজা নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। সকাল 9টার দিকে ডুঙ্গিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জমিজমা নিয়ে ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের সঙ্গে তার ভাইয়ের ছেলে রিপন মিয়ার বিরোধ ছিল। এই জের ধরেই সকালে চাচা ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। সাবেক প্রশাসকের দাবির প্রেক্ষিতে অবশেষে চট্টগ্রাম বন্দরের তহবিলে 1% সার্ভিস চার্জ পেতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 1%-এ 300 কোটির বেশি টাকা পাবে সিটি কর্পোরেশন, বলছেন সাবেক প্রশাসক খুরশেদ আলম সুজন। আর এই অর্থ নগরের উন্নয়নে ব্যয় হবে বলে জানালেন সিটি মেয়র। যশোরে বছরে 100 কোটি টাকার পান উৎপাদন করছেন পান চাষিরা। এখানকার মিষ্টি ও সাচি পানের কদর রয়েছে দেশ জুড়ে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে পান চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। এই ছিল এখনকার দেশ সংবাদের সঙ্গে থাকে। ধন্যবাদ সবাই।